নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সুস্বাগতম। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা কাজের সন্ধানে দেখছেন। আমরা আপনাদের জন্যে কোথায় কোথায় কাজের খবর রয়েছে, কোথায় আপনারা আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করেছেন, কোথাকার কি খবর রয়েছে চাকরি সংক্রান্ত আপনাদের কাছে পরিবেশন করে থাকি। আপনারা শুনে থাকেন, নোট করে থাকেন, প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার সেটা করে থাকেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই নিউজ ভ্যানগার্ডের এই কাজের সন্ধানে অনুষ্ঠান দেখে আপনাদের যে কর্মসন্ধান, কাজের যে সন্ধান সেটা কিন্তু পেয়েছেন। দীর্ঘ এত বছর ধরে আপনাদের সঙ্গে আমরা কথা বলে আসছি, আপনারাও কিন্তু আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন, জানাচ্ছেন। হ্যাঁ, এরপরেও যদি আজকে যেরকমভাবে আমরা বলবো সে সববারের মতোই, যেমন ধরুন অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে যারা অপেক্ষা করছেন কোথাও চাকরির খবর আছে কি না, হ্যাঁ রয়েছে, জানাবো। তবে কখন জানাবো ঠিক ওইভাবে জানাচ্ছি না, একটা সিরিয়াল অর্ডারে জানিয়ে যাব। যারা যে উপযুক্ত রয়েছেন আপনারা নোট করে নেবেন, আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থাটা আপনারা নিতে পারবেন। হ্যাঁ, প্রথমে জানাবো যারা পড়াশুনো করছেন, মাধ্যমিক পাশ করার পর আইটিআইতে ঝুঁকে গেছেন, আইটিআইতে পড়াশুনো করেছেন। হ্যাঁ, বিশেষ করে যে ট্রেডের কথা বলবো সেই ট্রেডটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেড। দেখুন একটু চিন্তা করে যে আপনারা মাধ্যমিক পাশের পর আইটিআই, আমাদের রাজ্যে এরকম অনেক আইটিআই রয়েছে, যে কোনো একটা আইটিআইতে, সেটা গভর্নমেন্ট রিকগনাইজড আইটিআই হতে হবে, বুঝতেই পেরেছেন। সেই আইটিআইগুলোতে যদি আপনি ইলেকট্রিশিয়ান ট্রেডে পাশ করে থাকেন, সেটা 2 বছরের কোর্স হতে হবে কিন্তু অবশ্যই। হ্যাঁ, 2 বছরের কোর্স যদি আপনার করা থাকে আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডে, তবে কিন্তু আমাদের যে বিদ্যুৎ নিগম রয়েছে, যেটাকে আমরা TSECL বলে থাকি, ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেড, এই আমাদের বিদ্যুৎ নিগম সংক্ষেপে। এই বিদ্যুৎ নিগমে যদি আপনার চাকরি করার ইচ্ছে হয়, আপনাদের জন্য খুব দারুণ একটা সুযোগ এসছে, সেটা হচ্ছে জুনিয়র অপারেটর পোস্ট। TSECL এর আন্ডারে হবে। শূন্যপদের সংখ্যা কিন্তু 4টিখানি নয়, খুব ভালো, 21টি শূন্যপদ রয়েছে, সত্যি 21টি শূন্যপদ রয়েছে জুনিয়র অপারেটর পোস্টে। এই এসসি নেওয়া হবে একজনকে, নেওয়া হবে মানে হচ্ছে সংরক্ষিত। এসসি এরকম অনেকেই আবেদন করতে পারবেন, অনেকে চাকরিও পেতে পারেন। এসসিদের জন্য সংরক্ষিত রয়েছে 1টি পোস্ট, আর এসটিদের জন্য রয়েছে 9টি পোস্ট, আর 11টি পোস্ট রয়েছে অসংরক্ষিত। তো আপনি তো অসংরক্ষিত ব্যাপারটা তো এমনিই বুঝে গেছেন যে অসংরক্ষিত মানেটা হলো এর মধ্যে এসসিরাও আসতে পারবে, এসটিরাও আসতে পারবে, ওবিসি আসতে পারবে, জেনারেল আসতে পারবে, যে কেউ, অর্থাৎ সবার জন্যেই এটা উন্মুক্ত, এটাকে অসংরক্ষিত ধরা হয়। তো যাই হোক, 1টি এসসির জন্যে, 9টি এসটির জন্যে, আর 11টি অসংরক্ষিত। এই যে মোট 21টি শূন্যপদ, সেটা জুনিয়র অপারেটর শূন্যপদ। এটা কিন্তু আবার আরও একটা কথা রয়েছে যে দপ্তর বলে রেখেছে যে প্রয়োজনে এই শূন্যপদের সংখ্যাটা কিন্তু বাড়তেও পারে, আবার কমতেও পারে। তবে কমার ব্যাপারটা সাধারণত আমরা দেখি না, দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে ডিল করছি না, আমরা সাধারণত দেখি বেড়েই থাকে। তো খুব ভালো, বাড়লে তো খুবই ভালো হবে। হ্যাঁ, যোগ্যতা আগেই বলে দিয়েছি যে মাধ্যমিক পাস হতে হবে, আর সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডে, যেটা 2 বছরের কোর্স, কিন্তু সেই 2 বছর, অনেকে আবার বলে থাকতে পারেন যে স্যার আমি তো 6 মাসের একটা কোর্স করেছি, 3 মাসের একটা কোর্স করেছি, এরকম না, ওই কোর্সগুলি কিন্তু হবে না। 2 বছরের যে ইলেকট্রিশিয়ান ট্রেডে আপনার আইটিআই থেকে কোর্স করা থাকলে তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেবল, আবেদন করার যোগ্য। বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, 40-এর উপরে হলেও আবেদন করা যাবে, তবে কিন্তু আপনাকে এসসি হতে হবে বা এসটি হতে হবে। তার জন্যে আপনারা জানেন নিশ্চয়ই 5 বছরের শিথিলতা থাকে, এবং যারা শারীরিকভাবে বিশেষ সক্ষম রয়েছেন আপনাদের জন্য কিন্তু এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের জন্য শিথিল থাকে। 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যারা এসসি বা এসটি রয়েছেন আপনারাও। আর বেতনক্রম, স্যালারি, এটা অবশ্যই জেনে রাখা ভালো যে
প্রথমত হচ্ছে গিয়ে যে এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কিন্তু ফিক্সড পে দেওয়া হবে, নিয়মিত হওয়ার আগ পর্যন্ত। আর যখন আপনি নিয়মিত হবেন তখন কিন্তু আপনার যে পেমেন্ট টু অনুযায়ী 5700 থেকে যে 24,000-এর যে স্কেল, সঙ্গে গ্রেড পে থাকছে 2100 টাকা, ওই হারে আপনার বেতন হবে। কিন্তু প্রাথমিক অবস্থাতে কিন্তু এই যে বেতনক্রম বললাম, সে বেতনক্রমের 75% হিসেব করে একটা হিসেব রয়েছে, সেই হিসেবে আপনি ফিক্সড পে অর্থাৎ স্থির বেতন পেয়ে যাবেন। হ্যাঁ, কি করতে হবে আপনাকে? একটা ফরম্যাট জোগাড় করতে হবে। কোথা থেকে? বিভিন্ন পত্রপত্রিকায় যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু ফরম্যাটের বয়ান দেওয়া রয়েছে, এটা নিতে পারেন। অথবা আমাদের TSECL, ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেড, এই TSECL এর নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনি লগ অন করতে পারেন। লগ অন করে আপনি ফরম্যাটটাকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পর কলম দিয়ে ফিল আপ করবেন, নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস যা রয়েছে, কোয়ালিফিকেশান সব লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার যত সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলোকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। আর এবার জুড়ে আপনাকে যেতে হবে বিদ্যুৎ ভবন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা নর্থ বনমালীপুরে। সারা রাজ্যের প্রার্থীরা কিন্তু এখানটায় এসে আপনাকে সরাসরি জমা দিতে হবে, একদম সরাসরি জমা দেবেন। সরাসরি জমা দিলে পরেই কিন্তু আপনাকে একটা টোকেন দেওয়া হবে। টোকেনের মধ্যে একটা নম্বর থাকবে, এই টোকেনটাকে নিয়ে আপনি আপনার ফাইলে সংরক্ষিত করে রাখবেন। যথাসময়ে যখন দপ্তর প্রয়োজন মনে করবে তখন বিজ্ঞাপন দিয়ে আপনাদেরকে ডেকে পাঠাবে ইন্টারভিউর জন্যে। যাই হোক, ইন্টারভিউ যখন যা হবে সে অনুযায়ী কিন্তু আমরাও আপনাদেরকে জানিয়ে থাকব, প্লাস আপনারাও কিন্তু একটু খোঁজ খবর রাখতেই হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে সরাসরি যে জমা দেবেন তার কিন্তু একটা নির্দিষ্ট ডেট রয়েছে, খেয়াল রাখবেন ওই ডেট যেন না পেরিয়ে যায়। 20 আগস্ট পর্যন্ত আপনারা দরখাস্ত জমা করতে পারবেন সরাসরি। তো যারা উপযুক্ত রয়েছেন, আশা করি আমার এই তথ্যের ভিত্তিতে আপনারা হয়তো কিছু না কিছু জেনে গেছেন। যারা এখনও জানেননি, আপনাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা যদি উপযুক্ত হয়ে থাকেন আপনারা অবশ্যই এইভাবে স্টেপ নেবেন। হ্যাঁ, একটু আগে বলেছিলাম শুরুতে যে 8ম শ্রেণীর পাস যারা বসে আছেন, যারা অপেক্ষা করছেন আপনাদের জন্য কোনো চাকরির খবর আছে কিনা, হ্যাঁ পেয়ে গেছি, এক্ষুনি শুনিয়ে দেবো আপনাদের। তবে এর আগে একটু জেনে নিন যে কোথায় হবে চাকরিটা। সেটা হবে আমাদের রাজ্যের হিউম্যান রাইটস কমিশন রয়েছে, এটা অনেকেরই জানা রয়েছে, ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন। এটাও বুঝতে পেরেছেন যে মানব অধিকার কমিশন, রাজ্য শাখা ত্রিপুরা। এটা ত্রিপুরার এই হিউম্যান রাইটস কমিশনে 9 করে হলো 9 জন লোক নিয়োগ করা হবে। এর মধ্যে LDC নিয়োগ করা হবে 3 জন, আর গ্রুপ ডি নিয়োগ করা হবে 6 জনকে। তো এই যে LDC নিয়োগ করা হবে, এই যে 3 জনকে নিয়োগ করা হবে, তার মধ্যে একটি পোস্ট কিন্তু STর জন্য একদম রিজার্ভ রয়েছে, আর 2টো পোস্ট রয়েছে সেগুলো কিন্তু অসংরক্ষিত। তার অর্থ দাঁড়ালো SCরাও আবেদন করতে পারবেন, STরাও করতে পারবেন, OBCও পারবেন, এবং জেনারেল যারা রয়েছেন আপনারাও পারবেন। হ্যাঁ, যোগ্যতা জরুরি কথা নিশ্চয়ই, সেটাও জেনে রাখতে হবে যে হ্যাঁ অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। LDC হওয়ার জন্য আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনে। আপনি BA পাস করুন, BSc করুন, BCom করুন, BBA করুন, BCA করুন, আপনাকে কিন্তু এনি গ্র্যাজুয়েট, কোনো নম্বরের কোনো কড়াকড়ি নেই। তবে আরেকটা কথা, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। গ্রুপ সি পোস্ট জাতীয় যে কাজ রয়েছে, কোনো না কোনো স্টেট গভর্নমেন্টেরও হতে পারে, বা কোনো স্ট্যাটুটরি বডির হতে পারে, বা গভর্নমেন্ট আন্ডারটেকিং প্রাইভেট কনসার্ন হতে পারে। এই ধরনের যে কোনো একটা কনসার্ন থেকে, কনসার্নগুলি কিন্তু অবশ্যই এরকম ধরনের গভর্নমেন্ট রিকগনাইজ বা গভর্নমেন্ট আন্ডারটেকিং হতে হবে। ওখানটায় আপনি 3 বছর ধরে আপনি কাজ করছেন, গ্রুপ সির কাজ, সেই কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট আপনাকে কিন্তু জমা দিতে হবে, আপনি কাজ করেছেন এরকম। অনেকে বলতে পারেন স্যার আমার তো এরকম অভিজ্ঞতার সার্টিফিকেট নেই, আমি দরখাস্ত জমা দিতে পারবো কি না? হ্যাঁ,
পারবেন, কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন না। যদি দেখা যায় যে ওই রকম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের সংখ্যা অতিরিক্ত হয়ে যাচ্ছে, বেশি হয়ে যায়, তবে এমনও হতে পারে যে আপনার দরখাস্তটাই গ্রহণ করা নাও হতে পারে। কারণ একদম পরিষ্কার বলে রাখা হয়েছে যে গ্র্যাজুয়েট তো হতে হবেই, পাশাপাশি কিন্তু আপনাকে 3 বছর ধরে আপনার এইরকম কাজের অভিজ্ঞতা থাকা চাই। হ্যাঁ, এবার বয়স আপনাকে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। বেতনক্রম সেটা ফিক্সড পে দেওয়া হবে 6,260 টাকা। সেটাও আগে বলেছিলাম এই ধরনের। পেমেন্ট 2 অনুযায়ী 5700 থেকে 24,000-এর যে স্কেল, সঙ্গে গ্রেড পে 2200 টাকা, সেই ভিত্তিতেই কিন্তু আপনি 75% যে টাকাটা হয়ে থাকে সেটা 6,260 টাকা, সেটা আপনি স্থির বেতন পেয়ে যাবেন প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, এবার আসছি যারা 8ম শ্রেণী পাস, আপনাদের জন্যে গ্রুপ ডি পোস্ট ওই একই জায়গায় ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে 8ম মানের পাস যারা রয়েছেন আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের জন্য শূন্যপদের সংখ্যাটা হচ্ছে 6টি, আর এই 6টি শূন্যপদের মধ্যে একটি হচ্ছে এসসির জন্য রিজার্ভ, 2টো হচ্ছে এসটির জন্য, আর 3টি রয়েছে অসংরক্ষিত। যে কেউ আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। শিক্ষাগত যোগ্যতা 8ম মান পাস হতে হবে, সেটা আপনি যে কোনো স্বীকৃত স্কুল থেকে আপনার পাস হতে হবে। আর এক্সপিরিয়েন্স, হ্যাঁ অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকা চাই, অভিজ্ঞতা থাকা চাই। একই রকম গভর্নমেন্ট বা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো সংস্থায় আপনি গ্রুপ ডি এর 3 বছর ধরে কাজ করছেন, এ ধরনের কিন্তু আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে। আপনি কাজ করছেন এরকম ধরনের কাগজ দেখাতে হবে আপনাকে। এক্ষেত্রেও বেতনক্রম স্থির বেতন 4,680 টাকা হবে। সেটাও আপনার যে পেমেন্ট 1 অনুযায়ী 4,840 টাকা, এবং 13,000 টাকার যে স্কেল, সঙ্গে গ্রেড পে 1,400 টাকা, তার 75% হিসেবেই কিন্তু আপনি আপনার 4,680 টাকা স্থির বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রেও কিন্তু বয়সটা 40 পর্যন্ত। তবে যারা এসসি এসটি রয়েছেন আপনাদের জন্য কিন্তু বয়সে শিথিলতা রয়েছে। আর এক্ষেত্রে আপনাকে কিন্তু যখন দরখাস্ত জমা করবেন, দরখাস্তের তো ফরম্যাট রয়েছে, ফরম্যাট সংগ্রহ করে নিতে হবে, আর আপনার ডকুমেন্টসগুলোকে জেরক্স করে সঙ্গে দেবেন। সেলফ অ্যাড্রেস লেখা, আপনার নিজের নাম ঠিকানা লেখা একটা এনভেলপ জোগাড় করে নেবেন, তার মধ্যে নিজের নাম ঠিকানা লিখে দেবেন উপরে মোটা হরফে। আর আরেকটা কাজ করতে হবে, আপনি যে দরখাস্ত জমা করবেন, আপনার দরখাস্তের জমার সঙ্গে আপনাকে কিন্তু একটা এক্সাম ফি দিতে হবে। সে ফিটা হচ্ছে যারা জেনারেল রয়েছেন বা যারা ওবিসি রয়েছেন আপনাদের জন্য 100 টাকা, আর যারা এসসি রয়েছেন বা এসটি রয়েছেন আপনাদের জন্য কিন্তু 50 টাকা। সেটা কি করে কাটবেন, সেটা আপনি ইচ্ছে করলে পোস্ট অফিস থেকেও সংগ্রহ করতে পারেন, অথবা ব্যাংক থেকেও সংগ্রহ করতে পারবেন। কি সংগ্রহ করবেন? পোস্ট অফিস থেকে যদি আপনি সংগ্রহ করেন তবে কিন্তু আপনাকে আইপিও, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার সংগ্রহ করতে হবে, যেটার মূল্যমান বলে দিয়েছি। যারা জেনারেল ওবিসি রয়েছেন আপনাদের জন্য 100 টাকা, যারা এসসি এসটি রয়েছেন আপনাদের জন্য 50 টাকা। আপনি ইচ্ছা করলে ডিডি কাটতে পারেন, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে আপনি কাকে অ্যাড্রেস করবেন, কাকে ফেভার করবেন, এগুলো সব পেয়ে যাবেন। সে অনুযায়ী আপনি ডিডি অর্থাৎ ডিমান্ড ড্রাফট কেটে নিতে পারেন। তবে ডিমান্ড ড্রাফট কাটার তুলনায় আইপিইউতে পাঠানোটা একটু সহজ। তো যারা কর্মপ্রার্থী বন্ধুরা রয়েছেন, আমরা আপনাকে অন্ততপক্ষে সহজ পথটাই কথা বলবো। আপনি আইপিইউতেও পাঠাতে পারেন অথবা ডিমান্ড ড্রাফটেও পাঠাতে পারেন। হ্যাঁ, জোগাড় করে নেবেন ডিমান্ড ড্রাফট বা আইপিইউ। আপনার শেষ তারিখটা নজর রাখা ভালো, সেটা হচ্ছে 19শে আগস্ট। 19শে আগস্টের মধ্যে আপনাকে দরখাস্ত জমা করতে হবে। এই দরখাস্ত কোথায় জমা করবেন সেটা ঠিকানা পেয়ে যাবেন। সেটা রয়েছে কুঞ্জবনে THRCর অফিস রয়েছে, ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের অফিস রয়েছে, সেখানটায় সরাসরি জমা করতে হবে। আর সিলেকশন যে করা হবে, বাছাই যে করা হবে, এক্ষেত্রে কিন্তু একটুখানি নিয়মকানুনের কথা বলা হয়েছে। অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা থাকবে, সেই শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে একটা শতাংশ হিসেব করা হবে। পাশাপাশি আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও কিন্তু আপনার মূল্যমান ধরা হবে। এরপর
ভাইবা বা মৌখিক পরীক্ষা বলতে পারেন, সেটা হতে পারে। তারপর রিটেন টেস্ট অর্থাৎ স্কিল টেস্ট, রাইটিং স্কিল, সেটারও একটা যাচাই করা হবে। সব মিলে 100 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে। এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে সব কিছু এসে যাচ্ছে হিসেব কষে। আপনার মূল্যবান মেরিট লিস্ট তৈরি করা হবে, আর সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের চাকরি হবে, সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন। হ্যাঁ, আমরা কিছুদিন আগে বলেছিলাম যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে যারা অশিক্ষক পদে, বিশেষ করে একাডেমিক কাউন্সিলর, স্টুডেন্ট কাউন্সিলর, স্কুল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, হোস্টেল ওয়ার্ডেন এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, সব মিলে আমরা জানি মোট 12,000 এরকম শূন্য পদে যারা উপযুক্ত প্রার্থী রয়েছেন, আপনারা দরখাস্ত জমা করেছিলেন, আপনাদের কাছে টোকেন রয়েছে, আপনাদের এখন ইন্টারভিউ পর্ব শুরু হয়েছে। আপনারা সবই জানেন, তবে একটুখানি স্মরণ করিয়ে দেওয়া। হ্যাঁ, টোকেন নম্বর অনুযায়ী কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। আমরা জানি ইতিমধ্যে যে সেটা আগস্টের কোথাও 5 আগস্ট পর্যন্ত, কোথাও 9 আগস্ট পর্যন্ত, কোথাও 22 আগস্ট পর্যন্ত এই ধরনের ইন্টারভিউটা চলবে। ইন্টারভিউ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা প্রথম দিনের ইন্টারভিউ দিয়েছেন তারা দিয়ে এসছেন, জানাচ্ছেন তাদের কেমন হয়েছে। আর যারা এখনও দেননি, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টোকেন নাম্বার অনুযায়ী বিজ্ঞপ্তি দেখে নেবেন কোথায় আপনি, কবে আপনাকে কোথায় ইন্টারভিউ দিতে যেতে হতে হবে, অর্থাৎ সে অনুযায়ী কিন্তু আপনার যাওয়া বাঞ্ছনীয়। হ্যাঁ, চলে এসেছি এবার কেন্দ্রীয় সরকারের একটা চাকরির কথায়। সেটা এসএসসির আন্ডারে, স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে একটা চাকরির কথা বলবো। সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে, অর্থাৎ আবহাওয়া দপ্তরে। আবহাওয়া দপ্তরে যারা ইচ্ছুক রয়েছেন, বিশেষ করে বিএসসি পাস করেছেন, সেটা পিওর সায়েন্স হতে হবে, যার মধ্যে ফিজিক্স রয়েছে। বিকম পাস যারা করেছেন, বিকম পাস আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। বিকম পাস নয়, ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স, অর্থাৎ কম্পিউটার সায়েন্স নিয়ে যারা ডিগ্রি পাস করেছেন বা আইটি নিয়ে যারা ডিগ্রি পাস করেছেন, বিসিএ যারা করেছেন, অথবা ইটিই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশুনো করেছেন, ডিপ্লোমা করেছেন, আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। সেটা 4 আগস্ট পর্যন্ত আপনাদের অনলাইনে আবেদন করতে পারবেন। আর পরীক্ষাটা নেওয়া হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে ধরতে পারেন। সেটা 20 নভেম্বর থেকে 27 নভেম্বরের মধ্যে অনলাইনে পরীক্ষা হবে। আর আগরতলায় সেন্টার রয়েছে, আগরতলা সহ এরকম 68টা সেন্টার রয়েছে সারা দেশ জুড়ে। অন্যত্র পরীক্ষা দিতে ইচ্ছুক হলেও আপনি দিতে পারবেন, তবে যখন আপনি দরখাস্ত ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে, তখন কিন্তু আপনাকে অবশ্যই মেনশন করে দিতে হবে যে আপনি কোথায় পরীক্ষা দিতে আগ্রহী রয়েছেন। হ্যাঁ, বেতনক্রম খুবই ভালো। সেটা পেমেন্ট 2 অনুযায়ী হয়ে থাকে 9,300 থেকে 34,800 পর্যন্ত, এবং গ্রেড পে রয়েছে 4200 টাকা। শূন্যপদের সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়, 1102 জনকে নেওয়া হচ্ছে। খুবই ভালো কথা। তার মধ্যে এসসি রয়েছেন, এসটি রয়েছেন, ওবিসি রয়েছেন এবং অসংরক্ষিতও রয়েছে, অর্থাৎ সবাই আবেদন করতে পারবেন। বয়সের মাপকাঠি বলে একটা কথা রয়েছে নিশ্চয়ই, এক্ষেত্রে অনূর্ধ্ব 30 পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 30-এর মধ্যে আপনার বয়স থাকতে হবে। আর অবশ্যই যারা ওবিসি রয়েছেন 3 বছর, এসসি এসটি রয়েছেন 5 বছর এবং পিএইচ রয়েছেন, শারীরিকভাবে বিশেষ সক্ষম রয়েছেন, আপনাদের জন্য 10 বছরের শিথিলতা থাকবে। আপনারা ইচ্ছে করলে অনলাইনে আবেদন করতে পারেন। আর অনলাইনে আবেদন করার সময় আমি একটা কথা অবশ্যই বলবো যে আপনারা প্রথমে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট পুরোটা এক ঝলক দেখে নেবেন, প্রয়োজনীয় তথ্যগুলো নোটবুকে নোট করে নেবেন। এরপর আপনি ধাপে ধাপে আপনার যে স্টেপ বাই স্টেপ সমস্ত ফরম্যাট যা মেনটেন করতে হবে ফর্ম ফিল আপের জন্য, তা করে নিতে পারেন। হ্যাঁ, চলে এলাম এবার যারা মাধ্যমিক পাশ করেছেন আপনাদের জন্যে এ ধরনের ইন্ডিয়ান আর্মিতে, ভারতীয় সেনাবাহিনীতে কিছু লোক নিয়োগ করা হবে মাধ্যমিক পাস ট্রেডসম্যান পোস্টে। ট্রেডসম্যান এবং ফায়ারম্যানও পোস্ট রয়েছে কিছু, সব মিলে হিসেব করলে 450টি শূন্যপদ রয়েছে। তবে এই যে চাকরির কথা বলছি সেটা কিন্তু
ইন্ডিয়ান আর্মির ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনার চাকরি হতে পারে। তবে নিয়োগ যারা করে থাকেন তার কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানা থাকবে কারা নিয়োগ করছে। হ্যাঁ, এক্ষেত্রে দুটো ডিপো থেকে, একটা ডিপো হচ্ছে নম্বর 21 ডিপো, আরেকটা হচ্ছে নম্বর 36 ডিপো। এই দুটো ডিপো থেকে এখন নিয়োগ করা হচ্ছে। 21 নম্বর যে ডিপো রয়েছে সেই ডিপো থেকে নেওয়া হবে 94 জন ট্রেডসম্যান আর 36 জন ফায়ারম্যান। আর আরেকটা যে বলেছিলাম ডেপো, সেটা হচ্ছে 39 ডেপো। ওই ডেপো থেকে নেওয়া হবে 316 জন মেট অর্থাৎ ট্রেডসম্যান আর 4 জন ফায়ারম্যান। তো এখানটায়ও কিন্তু একই রকম এসসির জন্যে, এসটির জন্যে, ওবিসির জন্যে সংরক্ষিত রয়েছে, পাশাপাশি অসংরক্ষিতও রয়েছে। 9 করে হলো প্রায় 158টি অসংরক্ষিত রয়েছে। যোগ্যতা বলে ফেলেছি, মাধ্যমিক পাস হতে হবে, কিন্তু বয়সের মাপকাঠিটা কিন্তু এক্ষেত্রে একটুখানি কম থাকে। আপনারা জানেন সবাই, ডিফেন্সের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ধরা হয়ে থাকে 25 পর্যন্ত। এক্ষেত্রে একই রকম 18 থেকে 25-এর মধ্যে আপনার বয়স থাকতে হবে। আর যারা ওবিসি রয়েছেন আপনার জন্য কিন্তু 3 বছর, যারা এসসি এসটি রয়েছেন 5 বছর, যারা পিএইচ রয়েছেন আপনার জন্যে 10 বছরের শিথিলতা থাকবে। হ্যাঁ, সিলেকশন কিভাবে করা হবে? সিলেকশন কিন্তু অবশ্যই রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা নেওয়া হবে, এরপর ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। এবং এই যে রিটেন টেস্ট বা ফিজিক্যাল টেস্ট যাই বলি না কেন, সেটা কবে নেওয়া হবে আর কোথায় নেওয়া হবে সেটা কিন্তু বিজ্ঞাপনে জানানো হয়নি। আমরাও আপনাদেরকে এ পর্যায়ে এই মুহূর্তে আপনাদের কিন্তু বলতে পারছি না। অতএব আপনাদের অপেক্ষা করতে হবে কবে হবে, কোথায় হবে। তবে 100% অথেন্টিক রয়েছে যে আপনি অনলাইনে আবেদন করবেন, বুঝতেই পাচ্ছেন। অনলাইনে আবেদন নয়, অনলাইনে ডাউনলোড করবেন ফর্মটাকে ডাউনলোড করে সেটাকে কলম দিয়ে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় অফলাইনে পাঠাতে হবে, ডাকযোগে পাঠাতে হবে। হ্যাঁ, কিছু কিছু পোস্ট এখনও ডাকযোগে দরখাস্ত সংগ্রহ করে থাকে। এক্ষেত্রেও আমরা একটা পেয়েছি যে ওনারা ডাকযোগে আপনার দরখাস্ত জমা রাখবে। ডাকযোগে তার মানে এই নয় যে আপনাকে সাধারণ ডাকে পাঠাতে হবে, তারা আপনাকে স্কোপ দিয়ে রেখেছে, অর্থাৎ সুযোগ রেখেছে। আপনি ইচ্ছে করলে অর্ডিনারি পোস্টেও পাঠাতে পারেন, ইচ্ছে করলে স্পিড পোস্টে পাঠাতে পারেন, আবার আপনি ইচ্ছে করলে রেজিস্ট্রি পোস্টেও পাঠাতে পারেন, তার কোনো অসুবিধে নেই। তবে আপনি যদি 21 নম্বর ডিপোর জন্য পাঠান তবে আপনাকে একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আর একই রকমভাবে আপনি যদি 39 নম্বর ডিপোর জন্য পাঠান তবে কিন্তু আপনাকে আরও একটি অন্য ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। দুটো পৃথক পৃথক স্থানে কিন্তু আপনার দরখাস্ত পৌঁছবে। এরপর কোন ডিপোতে আপনি পাঠিয়েছেন সেই ডিপো থেকে আপনাকে জানানো হবে, আপনি তখন সেই অনুযায়ী আপনাকে ইন্টারভিউতে যেতে হবে। ত্রিপুরায় টিপিএসসির মাধ্যমে আমাদের হিসেব মতো যে সবচেয়ে বড় পরীক্ষা সেটা হচ্ছে টিসিএস টিপিএস পরীক্ষা। সেটা গত বছর অর্থাৎ 2016 সালে আপনারা আবেদন করেছিলেন, অনেকেই আবেদন করেছিলেন, আপনারা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলেন। আপনারা জানতেন যে ফেব্রুয়ারি মাস নাগাদ আপনাদের পরীক্ষা নেওয়া হবে। এরকম 12 ফেব্রুয়ারিতে এবছরের 2017 সালের কথা বলছি, আপনারা একেবারে প্রস্তুত ছিলেন। কিন্তু একদম অন্তিম মুহূর্তে অর্থাৎ শেষ সময়ে মাননীয় হাইকোর্টের আদেশ বলে পরীক্ষাটা স্থগিত রাখতে হয়েছিল এবং স্বাভাবিকভাবে টিপিএসসি পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যাটা কিন্তু ঠিকই ছিল, তার যে বিভাজনে একটু সংশোধন আনা হয়েছে সেটা পুরনো খবর। এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যারা উপযুক্ত রয়েছেন কিন্তু এখনও আবেদন করেননি, আপনাদেরকে আরও একবার রিমাইন্ড করছি যে আরও কয়েকটা দিন হাতে রয়েছে। 30 জুলাই পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন যদি আপনি উপযুক্ত হন। উপযুক্ত কিভাবে বুঝবেন? হ্যাঁ, অবশ্যই সেটা আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, আর সেই গ্র্যাজুয়েট কিন্তু সদ্য গ্র্যাজুয়েট হলে চলবে না। আপনাকে 31 মে 2016 সালের আগে, অর্থাৎ 31 মে 2016-র আগে কিন্তু আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। আর ওই তারিখের আগেই আপনার কিন্তু বয়স
18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এই দুটো কন্ডিশন কিন্তু আপনার অবশ্যই দেখে নিতে হবে। যদি উপযুক্ত থাকেন, আপনার জন্যে 30 জুলাই পর্যন্ত তারিখ রয়েছে, জমা করতে পারবেন। এটা যেমন একটা খবর। আরও একটা খবর রয়েছে যে যারা ইতিমধ্যে জমা দিয়েছেন বা গত বছর জমা দিয়েছেন, তাদের তো আর পুনরায় আবেদন করতে হচ্ছে না, কিন্তু তথ্যটা জানা আপনাদের প্রয়োজন রয়েছে যে সেপ্টেম্বর মাসের 10 তারিখে আপনাদের কিন্তু প্রিলিমিনারি, যেটা আমরা প্রাথমিক পর্যায়ের পরীক্ষা বলে থাকি, সেটা কিন্তু হতে যাচ্ছে। এই ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। অতএব যারা জমা দিয়েছেন, আপনাদের যেমন ওই রকম ডেটটাকে সামনে রেখে প্রস্তুত হওয়া বাঞ্ছনীয়, তেমনি যারা এখনও জমা দেননি, দেবেন বলে প্ল্যান করেছেন, দরখাস্ত সংগ্রহ করেছেন গ্রামীণ ব্যাংক থেকে, এখন ফিল আপ করছেন, ইতিমধ্যে জমা দিয়ে দেবেন, আপনারাও কিন্তু একই রকমভাবে 10 সেপ্টেম্বরকে টার্গেট করে আপনাদের কিন্তু ওইভাবে প্রস্তুত হতে হবে। হ্যাঁ, মাঝে একটা এই খবরটা বলে দিলাম, 1-2 জন আমাদের সঙ্গে কিন্তু ফোনে যোগাযোগ করেছিলেন, বলছিলেন টিসিএস টিপিএসে জমা দিতে আগ্রহী রয়েছেন, টিপিএসসির এই ফর্মটা, কিন্তু এই ফর্মটা সংগ্রহ করতে গেলে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা প্রয়োজন হয়, সেটা একটু অনুগ্রহ করে বলার জন্য। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যারা সত্যিই ভাবছেন যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনার প্রয়োজন রয়েছে, নোট করে নিতে পারেন। সেটা হচ্ছে 04/2016। আবার বলছি, 04/2016। 17 হবে না কিন্তু। অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এখন আমরা দরখাস্ত সংগ্রহ করতে যাচ্ছি, এখন আমি 2016 লিখব কেন? না, খেয়াল রাখবেন, এটা কিন্তু সেই যে 2016 সালের যে বিজ্ঞাপনটা, সেই বিজ্ঞাপনের রেফারেন্সেই কিন্তু আপনি এখন দরখাস্ত সংগ্রহ করছেন। তাই আপনাকে 04/2016ই আপনাকে লিখতে হবে। আর আইটেম নম্বরের ক্ষেত্রে আপনি ইচ্ছে করলে NA লিখে দিতে পারেন, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারেন। কারণ এই টিসিএস টিপিএসের যে এখন যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে দরখাস্ত জমা করছেন, এক্ষেত্রে কিন্তু আইটেম নম্বরের কোনো প্রয়োজন থাকছে না। হ্যাঁ, যারা সত্যি ইচ্ছুক রয়েছেন, আপনারা দরখাস্ত সংগ্রহ করে নেবেন গ্রামীণ ব্যাংকের যে কোনো শাখা থেকে। এরপর ফিল আপ করার জন্য যদি কোনো রকম প্রয়োজন হয়, কিভাবে ফিল আপ করবেন আপনার দরখাস্ত, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা আমাদের ফোন নম্বর জেনে গেছেন ইতিমধ্যে। এরপরেও যদি কারোর প্রয়োজন হয়, আপনারা দেখে নিতে পারেন, এই টিভির পর্দায় রয়েছে 9436120305। এবার চলুন, যাদের শখ রয়েছে ব্যাংকে চাকরি করার, থাকতেই পারে, বিশেষ করে আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে, একদম ঠিক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে লোক নিয়োগ করা হবে। এটা প্রতি বছরই হয়ে থাকে, এবারও ঢাকে কাঠি পড়েছে, অর্থাৎ ব্যাংকিং সার্ভিসের ঢাকে কাঠি বলতে পারি। হ্যাঁ, শুরু হয়ে থাকে গ্রামীণ ব্যাংকের চাকরি দিয়ে। সারা দেশ জুড়ে যদি হিসেব করি, তাহলে কিন্তু বিশাল সংখ্যা, 14,192 জনকে নিয়োগ করা হবে। 14,192 জন। সারা দেশ জুড়ে জানেন কয়টা গ্রামীণ ব্যাংক রয়েছে? রিজিওনাল রুরাল ব্যাংক বলা হয়, RRB রয়েছে 56টা, যেগুলো IBPS-এর সঙ্গে টাই আপ করে নিয়েছে। IBPS কি? সেটা হচ্ছে ব্যাংকিং সার্ভিসে যারা চাকুরি প্রার্থী রয়েছেন, আপনাদেরকে বাছাই করে ব্যাংকের কাছে পৌঁছে দেওয়া। এটা একটা সংস্থা, IBPS। এই পরীক্ষাটা দিতে হয়। IBPS হচ্ছে তার নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ে থাকে। IBPS-এর পরীক্ষার মাধ্যমেই ব্যাংকিং সেক্টরে যে চাকরিগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে। সেটা অবশ্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে হবে বা এই ধরনের RRB হতে হবে, রিজিওনাল রুরাল ব্যাংক হতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, সারা দেশ জুড়ে যে 56টি রিজিওনাল রুরাল ব্যাংক রয়েছে, RRB রয়েছে, সেগুলোতে 14,192 জনকে নিয়োগ করা হবে। তবে আমাদের ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে যে শূন্যপদের সংখ্যাটা জানানো হয়েছে, সেটা হবে 193টি, 193। তার অর্থটা হচ্ছে এবার আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে 193 জনের চাকরি হতে পারে, এই ধরনের একটা সুযোগ এসছে। তার মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্টের পদ কিন্তু অনেক বেশি। অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটাকে আমরা মাল্টিপারপাস বলে থাকি, তার মধ্যে শূন্যপদ রয়েছে 155টি। এই 155টি শূন্যপদের মধ্যে আবার কিন্তু SCর জন্য রয়েছে 22টি, আর STর জন্য রয়েছে 67টি সংরক্ষিত। আবার বলছি,
এসসির জন্যে 22টি আর এসটির জন্যে 67টি শূন্যপদ সংরক্ষিত। কথাটা এইভাবে বলেছি একটাই মাত্র কারণে, ওবিসির জন্যে শূন্যপদ নেই। তো ওবিসির জন্য শূন্যপদ নেই, তো কী হবে? ওবিসিরা কি আবেদন করতে পারবে না? পারবেন। সেটা অসংরক্ষিত যে পদ রয়েছে, সেই 66টি অসংরক্ষিত পোস্ট রয়েছে, সেগুলোর জন্য আপনি আবেদন করবেন। আপনি যখন আবেদন করবেন, আপনাকে কিন্তু একটা জিনিস খুব ভালো করে ফলো করতে হবে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন, নিয়মাবলী। বিগত বছরে আমরা দেখেছি এ ধরনের যে ক্যাটেগরি, অর্থাৎ ক্যাটেগরির ব্যাপারটা কিন্তু খুব সুনিপুণভাবে আপনাকে লক্ষ্য রেখে ফিল আপ করতে হবে। এই যে আমি বললাম ওবিসির জন্য শূন্যপদ 0, এক্ষেত্রে এখন ধরুন একজন ওবিসি ক্যান্ডিডেট, উনি যখন ফর্ম ফিল আপ করছেন, ক্যাটাগরিতে উনি যদি 0 অর্থাৎ ক্যাটাগরিতে উনি যদি ওবিসি উল্লেখ করে দেন, তবে কিন্তু ওনার চাকরি পাওয়ার যে সম্ভাবনাটা, সেটা কিন্তু অনেকটাই শূন্য হয়ে যাচ্ছে, সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কেন? কারণটা হলো, এক্ষেত্রে অসংরক্ষিত বলে যে পোস্ট আমরা বলে থাকি, এক্ষেত্রে কিন্তু অসংরক্ষিত পোস্টটাকে জেনারেল পোস্ট হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। কিছু করার নেই, যে ক্ষেত্রে যেরকম সিস্টেম, যে ক্ষেত্রে যেরকম নিয়ম, সেভাবেই আপনাদেরকে আমিও শোনাতে হবে, আপনাদেরও সেভাবে এগিয়ে যেতে হবে। তো অতএব যারা ওবিসি রয়েছেন, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, অ্যাপ্লাই আপনার হয়ে যাবে। কেননা কারণ এটা তো একটা ওয়েবসাইটের ব্যাপার। আপনি যখন অনলাইনে ফিল আপ করবেন, দেখবেন আপনার ফিল আপটা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি পরীক্ষাও দিতে পারবেন, পাসও করতে পারবেন। কিন্তু পাস করার পর যখন আপনার পেপারস ভেরিফিকেশনের জন্যে ফাইনাল কল করা হবে, তখন দেখবেন আপনি কল পাচ্ছেন না। কি কারণ? কারণ হচ্ছে আপনার জন্যে, ওবিসির জন্যে শূন্যপদ নেই। তো তাই কি করতে হবে আপনাকে? যখন দরখাস্তটা জমা করবেন, অর্থাৎ অনলাইনে যখন ফর্মটাকে ফিল আপ করবেন, তখন অবশ্যই ইনস্ট্রাকশান দেখে আপনি আপনার ক্যাটেগরি, আপনি ওবিসিটাকে আপনি সরিয়ে রেখে আপনি ইচ্ছা করলে জেনারেল হিসাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অসুবিধা হবে না এটা। কারণ আপনাকে যে শূন্যপদ, সেটাকে আপনাকে ধরার জন্যে আপনি এই কাজটা আপনাকে করে নিতে হতে পারে। তো আবারও বলবো, আপনি এই বিষয়টা যখনই আবেদন করবেন, তখন ইনস্ট্রাকশান কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে। আমরা বিগত সময়ের যে অভিজ্ঞতা আমাদের মধ্যে রয়েছে, সে অনুযায়ী কিন্তু আপনাদেরকে শেয়ার করছি, যে অভিজ্ঞতার নিরিখে আমরা দেখেছি অনেকজন এরকম ক্যাটেগরির কারণে মেধাসম্পন্ন হওয়া সত্ত্বেও, অর্থাৎ কাট অফ মার্কস ক্রস করা সত্ত্বেও কিন্তু তারা চাকরিতে এখনও জয়েন করতে পারেননি। আইবিপিএস পাশ করেছেন, কিন্তু এখনও তারা চাকরিতে জয়েন করতে পারেননি। তো যাই হোক, বিষয়টা একটু ক্রিটিক্যাল বিষয়, আপনারা ইনস্ট্রাকশান ভালো করে দেখে নিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, বয়সটা 18 থেকে 28 পর্যন্ত নর্মালি, আর যারা ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর, আর পিএইচ শারীরিকভাবে বিশেষ সক্ষম, আপনাদের জন্য 10 বছরের শিথিলতা রয়েছে। এক্ষেত্রে আরেকটাও কিন্তু শিথিলতার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যারা ডিভোর্সি মহিলা রয়েছেন কিন্তু পুনরায় বিবাহ করেননি, আপনাদের ক্ষেত্রে আপনি জেনারেল হন, ওবিসি হন, এসসি বা এসটি যাই হন না কেন, আপনার জন্যে সেটা 9 বছরের ছাড় দেওয়া হয়ে থাকে, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা 37 বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, আর যারা অফিসার স্কেল 1-এ আবেদন করতে আগ্রহী রয়েছেন, অফিসার স্কেল 1-এও কিন্তু, যেটাকে আমরা সংক্ষেপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট বলতে পারি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। সে শূন্যপদের সংখ্যা নেহাত কম নয়, 38টি শূন্যপদ রয়েছে, 38, যার মধ্যে 5টি রয়েছে এসসির জন্যে, 4টি রয়েছে এসটির জন্যে, আর 5টি রয়েছে আবার ওবিসির জন্যে, আর 24টি রয়েছে জেনারেলদের জন্যে। হ্যাঁ, এক্ষেত্রে অসংরক্ষিত বলিনি, বুঝতেই পেরেছেন, জেনারেলদের জন্য। এক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। আপনি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্যই ফিল আপ করুন, বা স্কেল 1
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য ফিল আপ করুন, আপনাকে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট। আর আপনার গ্র্যাজুয়েশনটা খেয়াল রাখবেন, সেটা কিন্তু অবশ্যই যেন 1 জুলাই 2017 তারিখের হিসেব অনুযায়ী হয়ে থাকে, তার আগে হতে হবে। হ্যাঁ, এই যে স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে বলেছি, সেক্ষেত্রে কিন্তু বয়সের যে ঊর্ধ্বসীমাটা সেটা কিন্তু 30 পর্যন্ত জেনারেলদের জন্যে। যারা ওবিসি আপনাদের 33 বছর পর্যন্ত, যারা SC ST আপনাদের 35 বছর পর্যন্ত, আর যারা শারীরিকভাবে বিশেষ সক্ষম আপনাদের 40 বছর পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু যারা ডিভোর্সি মহিলা রয়েছেন আপনাদের জন্য কিন্তু এক্ষেত্রে বয়সের কোনো ছাড় দেওয়া হচ্ছে না। হ্যাঁ, অনলাইনে আবেদন করবেন, সেটা আপনারা সবাই জানেন। ব্যাংকে চাকরি করতে গেলে অনলাইনে আবেদন করতেই হয় ইদানীন্তনকালে। আর আরেকটা কথা, শুধু অনলাইনে আবেদন করবেন কথাটা বলে সেরে দিলে হবে না, আপনাকে কম্পিউটারের নলেজ রাখতে হবে। কেননা আপনি যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনার কম্পিউটার নলেজের উপর যেমন প্রশ্ন আসবে, ঠিক তেমনি পরীক্ষা দেওয়া থেকে শুরু করে, বা পরীক্ষা দেওয়া কেন বলবো, আপনি দরখাস্ত ফিল আপ থেকে শুরু করে একদম কর্মজীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে কম্পিউটারের সঙ্গেই বসতে হবে, কম্পিউটার নিয়ে আপনার কাজ হবে। তাই অবশ্যই বলে রাখা হয়েছে যে আপনাকে কিন্তু কম্পিউটার চালানো জানতে হবে। আপনি কম্পিউটারে বিশেষজ্ঞ না হলে আপনি পরীক্ষাও দিতে পারবেন না। তাই বিজ্ঞাপনে উল্লেখ রয়েছে যে আপনাকে কম্পিউটারে পারদর্শী থাকতে হবে। যা যা প্রয়োজন রয়েছে তা আপনার থাকা বাঞ্ছনীয়। হ্যাঁ, একটা কথা বলে রাখছি যে পরীক্ষাটা কিন্তু আগরতলায় হবে, নিশ্চিন্ত। অন্য কোনো ধরুন অনেকে বলে থাকেন যে স্যার, প্রথমে বলা হয়ে থাকে যে আমরা আগরতলায় হবে বলে আমরা আবেদন করে থাকি, কিন্তু পরক্ষণে দেখা যায় কি যে আমাদের পরীক্ষার সেন্টার আগরতলা থেকে সরিয়ে অন্য রাজ্যে নিয়ে চলে গেছে। আমাদের তখন অনেকেরই যাওয়া সম্ভব হয়ে ওঠে না। না, এক্ষেত্রে আমি একেবারে সঠিকভাবে বলে দিতে পারি যে সেন্টার আপনি আগরতলায় পেয়ে যাবেন। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি SC হন বা ST হন, আপনি কিন্তু ফ্রি কোচিং পেতে পারেন। আপনাকে IBPS এর পক্ষ থেকে দফায় দফায় 2 দফায় কোচিং চালানো হবে। প্রথম দফাটা হবে যারা স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আবেদন করবেন আপনাদের জন্য, যারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস আবেদন করবেন আপনাদের কোচিং প্রোগ্রামটা একটু পরে নেওয়া হবে। পরীক্ষা কবে নেওয়া হবে সেটাও অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। সেটা আপনি পেয়ে যাবেন যে যারা স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য দেবেন, আপনাদের সেপ্টেম্বরের 9 তারিখ, 10 তারিখ আর 16 তারিখ 3টি দিন রাখা হয়েছে আপনাদের জন্য। আর যারা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য আবেদন করবেন, আপনাদের সেরকম সেপ্টেম্বরের 17 তারিখ, 23 তারিখ অথবা 24 তারিখ, কার কবে হবে আপনি কল লেটারে জেনে নিতে পারবেন। হ্যাঁ, আপনার কল লেটারও ঠিক যথাসময়ে এসে যাবে। আর মেইন যে পরীক্ষাটা হবে সেটাও কিন্তু আপনাদের নভেম্বর মাস নাগাদ হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই ব্যাংকিং সার্ভিসে অর্থাৎ ব্যাংকে চাকরি করতে গেলে এখন থেকে কিন্তু আপনাকে অবশ্যই 2টো পরীক্ষা দিতে হবে, একটা প্রিলিমিনারি পরীক্ষা, একটা মেইন পরীক্ষা। এতক্ষণ যা বলেছি সেটা প্রিলিমিনারি পরীক্ষার কথা বলেছি। প্রিলিমিনারি পরীক্ষায় আপনি যদি কাট অফ মার্কস ক্রস করতে পারেন, আপনি যদি সফল হন, তবে কিন্তু আপনাকে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। আরেকটা খুব জরুরি কথা, একটু বলতে পারেন কানে কানে বলে রাখছি আপনাদের, কেননা আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি একটা জিনিস দেখে। সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে এই যে আপনারা চাকরির জন্য আবেদন করবেন, আপনাদের পরীক্ষা নেওয়া হবে বলেছি, প্রিলিমিনারি পরীক্ষা। জানেন, এবারকার প্রিলিমিনারি পরীক্ষাটা আরও একটা সাবজেক্ট কমিয়ে দেওয়া হয়েছে। অর্থটা হচ্ছে এরকম যে আরও একটু সহজ করা হয়েছে। তার মানে আপনাকে 2টো মাত্র বিষয়ের উপরে পরীক্ষা দেবেন, মাত্র 45 মিনিটের একটা পরীক্ষা নেওয়া হবে। খুবই ভালো কথা। মাত্র 45 মিনিটের অনলাইনের পরীক্ষায় যদি আপনি সাকসেস হয়ে যেতে পারেন, তবে কিন্তু আপনার সোনায় সোহাগা, আপনি মেন পরীক্ষার জন্য বসবেন। মেন পরীক্ষাটা যথারীতি 200 নম্বরেরই হবে, কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা যে
45 মিনিটের একটা পরীক্ষা নেবে, আপনার পূর্ণ মান কমিয়ে আনা হয়েছে, সাবজেক্ট কমিয়ে নেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা ভালো খবর। আমি বিস্তারিত বলিনি, আপনি যখন আবেদন করবেন তখন আপনি আপনার বিস্তারিত সিলেবাস দেখে নেবেন। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যে আমরা রয়েছি। আমরা যোগাযোগ করতেই পারেন যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি বই পড়লে আপনার খুবই কাজে আসবে, কোন ওয়েবসাইটে আপনি সার্চ করে অনলাইন টেস্ট দিতে পারেন ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। সমস্ত সুবিধা রয়েছে। তবে হ্যাঁ, আপনাকে একটু অবশ্যই খাটতে হবে বই কি, খাটাখাটনি একটু করতে তো হবেই বই কি, নয়তো আপনি চাকরি পাবেন কি করে। হ্যাঁ, আমাদের টিপিএসসিতে কিছু নিয়োগ করা হবে বলে ঘোষণা বেরিয়েছে। সেটা অর্থ দপ্তরের নিয়োগ, অর্থ দপ্তরে চাকরি হবে। 23টি শূন্যপদ রয়েছে: প্রোগ্রামার, রিসার্চ অফিসার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। যারা বিশেষ করে ধরুন আইটি থেকে ডিগ্রি নিয়েছেন বা ইটিসি থেকে ইটিসি ডিগ্রি করেছেন বা সিএসসি করেছেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনারা করেছেন, আপনারা ইচ্ছে করলে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। তবে একটা কথা কিন্তু অবশ্যই বলবো যে টিপিএসসির কোনো আবেদন করতে গেলে যদি আপনি একটুখানি হিন্টস পেয়ে থাকেন যে আপনি এর উপযুক্ত, তবে আপনাকে অবশ্যই বলবো আপনি টিপিএসসির ওয়েবসাইট লগ অন করে তার পুঙ্খানুপুঙ্খ দেখে নেবেন। দেখে আপনি গ্রামীণ ব্যাংক থেকে ফর্ম সংগ্রহ করে সেটা ফিল আপ করে টিপিএসসিতে সরাসরি জমা দেবেন। আর আমরাও রয়েছি আপনাদের জন্যে। আমাদের অনুষ্ঠান বারবার দেখবেন, সববার দেখবেন। শুধু নিউজ ভ্যানগার্ডের এই কাজের সন্ধানে অনুষ্ঠান নয়, নিউজ ভ্যানগার্ডের আপনি সমস্ত অনুষ্ঠান দেখতে পারেন ইউটিউবের মাধ্যমেও। তো চলুন, আজকের মতন কথা বলা এখানটাই শেষ করছি। তবে আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং নমস্কার।